যে ঘরে বউ নাই সে ঘরে নতুন খাট বাকি আর তুলতুলে বিছানাই বাকি। এগুলো কি আমার কোনো কাজে খাটবে? বউ ছাড়া সব বৃথা, সব ছাই। ছেলের লাগামহীন কথা শুনে রায়হান চৌধুরী পাংশুটে মুখে বলল, আমার ভুল হয়ে গেছে বাপ, এবারের মতো আমাকে মাফ করে দে। বাবাকে থামিয়ে দিয়ে সাইমন গম্ভীর কণ্ঠে শুধালো, রায়হান চৌধুরী, এই ভুলের কোনো মাপ হবে না। ছেলেকে বিয়ে দিয়ে তবেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। আমি বিয়ে করব আপু। তুই সিরিয়াস সায়ু? হ্যাঁ, কাউকে পছন্দ করিস? করি। কে সে? মেয়েটার নাম কি? পায়েল। পায়েল নামটা শুনতেই হতবিহ্বল হয়ে পড়লেন রায়হান চৌধুরী। লোকটা আকস্মিক শক্টে স্তব্ধ, বাক্যহারা। তার ছেলেটা কোন পায়েলের কথা বলছে? মেয়েটা কোনোভাবে তাদের পায়েল নয় তো? সর্বনাশ! বাবার ভাবভঙ্গি পর্যবেক্ষণ করে বাঁকা হাসল সাইমন চৌধুরী। সে তৎক্ষণিক বাবার দিকে তাকিয়ে শুধালো, আব্বু, তুমি কি একবার তোমার বৌমার ছবি দেখাবে? রায়হান চৌধুরী আনমনে বললেন, দেখব। যা শুনে ততস্ত্র নিজের ফোন বাবার দিকে এগিয়ে দিল সাইমন চৌধুরী। ছেলের ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করা হাস্যোজ্জ্বল মেয়েটিকে দেখে মুখভঙ্গিমা তাৎক্ষণিক গম্ভীর করে ফেললেন রায়হান চৌধুরী। সে যে ভয়টাই পেয়েছিল তাই হলো। পরপর রায়হান চৌধুরী ছেলেকে গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, এসব কি সাইমন? আব্বু, তুমি কি একবার তোমার বৌমার ছবি দেখাবে? ভেবে বলছিস সব? অবশ্যই। পায়েল জানে? সেরকমভাবে এখনো কিছু বলা হয়নি বাবা। হঠাৎ করে উদাস কণ্ঠে জবাব দিল সাইমন। ছেলের ভাবভঙ্গিমা কিয়ৎক্ষণ বিচক্ষণ চোখে পর্যবেক্ষণ করল রায়হান চৌধুরী। এরপর কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করে হতাশ কণ্ঠে বললেন, যা করার দ্রুত করে সাইমন, এখন আর দেরি করা যাবে না। ভাইয়ের মতিগতি সুবিধাজনক নয়। উনি আড়ালে আবডালে পায়েলের জন্য ছেলে খুঁজছে। সাইমনের বুকটা ধক করে উঠল। সে উত্তেজিত কণ্ঠে শুধালো, তোমার ভাইকে তুমি সামলাও আব্বু। তোমার ভাই বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার ভাতিজাকে কিডন্যাপ করে তুলে নিয়ে বিয়ে করব, এই বলে রাখলাম আমি। এরপর এরপর কয়েকজন বাচ্চা কাচ্চা হলে তবেই ফিরব। ছেলের কথা শুনে মুখ কুঁচকে ফেলল বাবা। উনি ভ্রু উঁচিয়ে সন্ধিহান কণ্ঠে বলল, তুই আমায় হুমকি দিচ্ছিস সাইমন? তুমি হুমকি মনে করলে? আব্বু, ধরে নাও এটা একটা হুমকি। আমি এত কিছু বুঝি না। পায়েলকে আমি বিয়ে করব মানে আমি বিয়ে করব। এবার সিদ্ধান্ত তোমাদের হাতে। হয়তো পায়েল রঙিন কাপড়ে সাইমন চৌধুরীর বউ হবে, নয়তো সাদা কাপড়ে মুড়িয়ে মাটির নিচে যাবে। ঠান্ডা মাথায় ভয়ঙ্কর এক হুমকি দিয়ে ভাবলেশীনভাবে তৎক্ষণিক রোয়াশ্রমে ঢুকে পড়ল সাইমন চৌধুরী। কিছুক্ষণ আগে সে ডিউটি শেষ করে বাসায় এসেছে, এখনো ফ্রেশ হওয়া হয়নি। এদিকে ছেলের মতিগতি ওর ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা শুনে চিন্তায় পড়ে গেল রায়হান চৌধুরী। মাত্র একটা বড়সড় ঝড় গিয়ে খানিকটা শান্ত হলো চৌধুরী পরিবার। এর মধ্যে আবারও কি কোনো ঝড় আসতে চলেছে? বড় ভাইজান কি এই বিয়েতে রাজি হবেন? পায়েলকে তুলে দেবেন কি সায়মনের হাতে? আচ্ছা, সায়ন চৌধুরী আবার বোনকে দিতে হমত করবে না তো? টেনশনে অজানা এক আশঙ্কায় রায়হান চৌধুরী মুখটা শুকিয়ে পাংশুটে হয়ে গেল। সে ততস্ত্র ছেলের রুম ছাড়ল। চৌধুরী বাড়ির সবকিছু ঠিকঠাক স্বাভাবিক নিয়মেই চলে গেল, কিন্তু অস্বাভাবিক আচরণ করছে রায়হান চৌধুরী। এই রাতে সে কিচ্ছুটি খেলেও না, রাতে এক ফোঁটা ঘুমাতেও পারল না। পরের দিন সকালে নাস্তা একটুখানি খেয়ে বড় ভাইয়ের আগে আগেই অফিস চলে গেল রায়হান চৌধুরী। ভাইয়ের মুখোমুখি হতেও তার আজকাল ভীষণ ভয় লাগে। আর তার ছেলেটা, তার কোনো চিন্তা ভাবনাই নেই। সে আরামসে দাঁত কেলিয়ে চলছে। এই নিয়ে ছেলের উপর চরম বিরক্ত রায়হান চৌধুরী। আজ সকাল সকাল কলেজে এসেছেন রাত্রিপিয়া। ক্লাসে এসে রাত্রি ভীষণ মন খারাপ হলো। তার এতদিনের পথ চলার সঙ্গী পরশটা নেই। ও ছাড়া এই কলেজে তার কোনো বন্ধুও নেই, সারাক্ষণ বকবক করার সঙ্গী নেই। কলেজে আসলেই পরশকে ভীষণ মনে পড়ে ওর।
রাত্রিপ্রিয়াও ভীষণ একা একা লাগছে। সে আজ কিছুতেই ক্লাসে মন বসাতে পারল না। আজ সব ক্লাস করলও না। দুটো ক্লাস করে ক্লাসরুম থেকে বিষণ্ণ মনে বের হয়ে আসলো। এমন সময় কলেজের এক দপ্তরি এসে বলল, জি। রাত্রিপ্রিয়া ভাবনায় পড়ে গেল। এই অসময় তাকে নিতে কে এসেছে? এখন দুপুর 12টা। রাতের কলেজ শেষ হয় গিয়ে 3 থেকে 4টের দিকে। সে ভেবেছিল কিছুক্ষণ কলেজ ক্যান্টিনে বসে সময় কাটাবে, নয়তো লাইব্রেরিতে যাবে। এর মধ্যে দারোয়ানের থেকে এহেন খবর পেয়ে বিচলিত ভঙ্গিতে বাইরে চলে গেল রাত্রিপ্রিয়া। বাড়ির থেকে কে এলো? আবার কারোর কোনো বিপদ হয়নি তো? দোনোমানা মন নিয়ে গেটের কাছে আসতেই ওপাশে সাদা রঙের গাড়িটার গ্লাসের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে এক যুবক ইশারায় রাত্রিপ্রিয়াকে হাই জানালো। পরপর হাত দিয়ে ইশারায় কাছে ডাকলো। লোকটার মুখ ঢাকা, তবু এই মুখটা খুব পরিচিত রাত্রিপ্রিয়ার। মুহূর্তেই ওর এতক্ষণের অস্থিরতা কেটে গিয়ে ভালো লাগায় পরিণত হয়েছে। গাড়িতে থাকা মানুষটা তার খুব আপন, তার নেতা সাহেব। উনি যতই নিজেকে আড়াল করুক, রাতের থেকে কি কখনো আড়াল করতে পারবে নিজেকে? রাত্রিপ্রিয়া ঠিকই তার নেতা সাহেবকে চিনে ফেলবে। এই মানুষটা যে পুরোপুরি মিশে গিয়েছে তার অস্তিত্বের সাথে। সায়ন চৌধুরী তাকে আজ নিতে এসেছে, ভাবতেই ভালো লাগছে তার। রাত্রিপ্রিয়া ততস্ত্র পায়ে এগিয়ে গেল গাড়ির কাছে। একগাল হেসে মৃদুস্বরে বলল, নেতা সাহেব, আপনি কখন আসলেন? এই তো কিছুক্ষণ হলো। গাড়িতে উঠে এসো। সায়ন চৌধুরীর পাশাপাশি বসে আছে রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী এক ধানে ড্রাইভ করছে, মাঝে মাঝে আর চোখে দেখছে পরিচিত একটি মুখ। গাড়িতে কেবল ওরা দুইজন। সায়ন চৌধুরী একাই ছদ্মবেশে এখানে এসেছেন। ওদের গাড়িটা বাড়ি যাওয়ার বিপরীত পথে চলছে, যা দেখে রাত্রিপ্রিয়া হঠাৎ প্রশ্ন করল, কোথায় যাচ্ছি আমরা? সায়ন চৌধুরী এক পলক রাত্রির দিকে তাকিয়ে কমল কণ্ঠে শুধালো, তোমায় নিয়ে কয়েক ঘন্টার জন্য নিরুদ্দেশ হব। দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব। হঠাৎ? আমার মন চাইছে। এই যাওয়ার কোনো কারণ নেই, এর কোনো ব্যাখ্যা নেই। রাত্রিপ্রিয়া মৃদু হাসলো, এরপর আর কিচ্ছুটি বলল না। সে হাসি হাসি মুখে সায়ন চৌধুরী আরও একটু গা ঘেঁষে বসল। সায়ন চৌধুরী বইয়ের কাছে হেসে ফেলল, পরপর কমল কণ্ঠে শুধালো, তুমি আজ কলেজে এসে সারাক্ষণ মন খারাপ করে বসেছিলে কেন? রাত, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? নেতা সাহেবের কথা শুনে খানিকটা চমকে উঠল রাত্রিপ্রিয়া। তার আজ ভীষণ মন খারাপ ছিল, এটা তো সত্যি, কিন্তু সে তো লোকটাকে কিচ্ছুটি বলেনি। তবে উনি জানলো কি করে? রাত্রিপ্রিয়া চটজলদি ফিরতি প্রশ্ন করল, আমার মন খারাপ আপনি কি করে জানলেন? আমি তো আপনাকে কিচ্ছুটি বলিনি। সায়ন চৌধুরী মৃদু হাসল, কিন্তু জবাব দিল না। কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে রাত্রিপ্রিয়া পুনরায় শুধালো, এই কি হলো আপনার? আমি কিছু জিজ্ঞেস করছি, বলুন। সায়ন চৌধুরী তৎক্ষণিক রোডের এক সাইডে গাড়ি ব্রেক করলো। রাত্রিপ্রিয়া কারণ হিসাবে আবারও জানতে চাইল, কি হলো? এখানে গাড়ি কেন থামালেন? সায়ন চৌধুরী আকস্মিক রাত্রিকে নিজের কাছে টেনে নিল। রাত কিছুটি বুঝে ওঠার আগেই তাকে নিজের কোলের উপর বসিয়ে দিল। এরপর মুখটা নিজের দিকে ঘোরালো, অদ্ভুত দৃষ্টিতে তাকালো বইয়ের মায়াবী মুখ পানে। মুহূর্তেই সায়ন চৌধুরীর চোখের দৃষ্টি স্থির হলো। সেই পূর্ণ দৃষ্টিতে নিজের মতন করে পড়তে চাইছে মেয়েটির চোখের ভাষা। কাঙ্ক্ষিতভাবে নেতা সাহেবের এতটা কাছাকাছি আসার ফলস্বরূপ রাত্রিপ্রিয়ার দেহটা কয়েকবার কেঁপে কেঁপে উঠল। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। এতটা কাছ থেকে মানুষটার এইরকম অদ্ভুত চাহনিতে আর একটু নাজেহাল হলো রাত। এই মানুষটার চোখে অদ্ভুত এক নেশা আছে। এই দৃষ্টিতে দৃষ্টি মেলানোর সাধ্যই ওর নেই। এক্ষুনি অ্যাটাক ফ্যাটাক করে যাবে। মেয়েটা উপায়ন্তর না পেয়ে মুহূর্তেই চোখ খিঁচে বন্ধ করে ফেলল, যা দেখে সায়ন চৌধুরী আলতো হাতে রাত্রির গাল ছুঁয়ে দিল। পরপর মোহিত কণ্ঠে শুধালো, তাকাও আমার দিকে। আস্তে ধীরে চোখ খুলল রাত। একবার তাকালো নেতা সাহেবের মুখ পানে।
মানুষটার দৃষ্টি এখনো ঠাঁই তার দিকেই নিবদ্ধ। রাত্রিপ্রিয়া চোখ ঘুরিয়ে ফেলল, আশেপাশে তাকালো। যদিও গাড়ির কালো গ্লাসের আড়ালে পৃথিবীর সব কিছুই আবছা অন্ধকার, তবু সে বাইরের দিকে তাকিয়ে কিছু খুঁজছে। এর মধ্যে সায়ন চৌধুরী তার মুখ ঘুরিয়ে নিজের দিকে ফেরালো, বলল, তুমি এত হাইপার হচ্ছ কেন? কি হয়েছে? রাত্রিপ্রিয়া মৃদু কণ্ঠে জবাব দিল, কিছু হয়নি। তাহলে এমন করছো কেন? আমার ভীষণ লজ্জা লাগছে। বইয়ের সরল উক্তি শুনে সায়ন চৌধুরী নিজের কপাল চাপড়ালো। এরপর হা হুতাশ করে উঠল। হায় খোদা, এতদিনেও আমি বউয়ের লজ্জাটাই ভাঙাতে পারলাম না। এখন তো দেখছি বউয়ের লজ্জা ভাঙাতে গিয়ে আমাকে গাড়িতেই আরেকবার বাসরের কাজটা সেরে ফেলতে হবে। এতে আরো লজ্জায় আড়ষ্ট হয়ে গেল রাত্রিপ্রিয়া, যা দেখে সায়ন চৌধুরী রাত্রির দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল, বলল, লেটস গো প্লিজ, ফাস্ট কাম অন। আমরা এক্ষুনি বাসরটা শুরু করি। আমি তোমার একমাত্র হাজবেন্ড, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? রাত্রিপ্রিয়ার কান গরম হয়ে উঠল। সে এক ছটকায় সায়ন চৌধুরী থেকে দূরে সরে গেল। তাৎক্ষণিক মৃদু ক্রোধ নিয়ে বলল, ছি অসভ্য লোক, আপনি দূরে সরুন। যান যান, দূরে যান। আপনি একদম আমার কাছে ঘেসবেন না, একদম না। সায়ন চৌধুরী সেসব শুনলে তো সে এক মুহূর্ত ব্যয় না করে রাত্রির দিকে ঝুঁকে পড়ল। ফলস্বরূপ রাত্রির পিঠ ঠেকে গেল গাড়ির দরজায়। সায়ন চৌধুরী বদ্ধ দরজায় কায়দা করে এক হাত রেখে মেয়েটাকে অন্য হাত দিয়ে নিজের দিকে আবারও ঘোরালো। এরপর ওর কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, শান্ত কণ্ঠে সায়ন চৌধুরীর বলা ভয়ঙ্কর কথা শুনে উত্তেজিত হয়ে উঠল রাত্রিপ্রিয়া। সে ক্রোধে বাক্যহারা। মেয়েটাকে আরেকটু রাগাতে সায়ন চৌধুরী ঠোঁট কামড়ে হাসল, বলল, জান, তুমি একদম উত্তেজিত হয় না। রাত্রিপ্রিয়া দাঁত কটমট করে উঠল। সায়ন চৌধুরীর মুখে হাত রেখে তাকে আটকে দিল। এরপর অসহায় কণ্ঠে বলল, প্লিজ আপনি একটু চুপ করুন। আপনার মুখটা একটু বন্ধ রাখুন, নয়তো এক্ষুনি আমায় অ্যাটাক ফেলে পড়ছিল। সায়ন চৌধুরী হেসে ফেলল, শব্দ করেই হাসল। সে রাত্রিপ্রিয়াকে তাৎক্ষণিক ছেড়ে দিয়ে নিজের সিটে টান টান সোজা হয়ে বসল। এরপর স্বাভাবিকভাবে বলল, এই যে আমি একদম চুপ, এবার বলো তোমার মন খারাপ কেন? কলেজের কেউ কিছু বলেছে? কিছু হয়েছে? রাত্রিপ্রিয়া এতক্ষণ পর সহজ হলো। খানিকটা মন খারাপ করে বলল, কিন্তু আপনি কি করে জানলেন আমার মন খারাপ? সায়ন চৌধুরী মুচকি হাসল, আস্তে ধীরে জবাব দিল, যাকে আদর করে ডাকে মনোহরণী, যার স্থান বক্ষস্থল জুড়ে, তার মন খারাপ এটা আমি জানবো না? রাত্রিপ্রিয়া কিছুক্ষণের জন্য অনুভূত হয়ে গেলেন, যার চোখের দিকে তাকাতেই এতক্ষণ লজ্জা লাগছিল, কিন্তু এখন সে এক মনে তাকিয়ে রইল প্রিয় পুরুষের দিকে। এরপর ধীর সুস্থে বলল, নেতা সাহেব, আপনি আর কতভাবে আমায় মুগ্ধ করবেন? আমি যে আপনার ভালোবাসার কাছে, আপনার ভালোবাসা এক অপূর্ব মাধুরী, যা প্রতিটা মুহূর্তে আমাকে নতুন নতুন চমক দেয়। আপনি শুধু আমাকে ভালোবাসেন না, বরং আমাকে নিজের সমস্ত হৃদয় দিয়ে বুঝতে চান। এই অনুভূতি এত গভীর যে আমি প্রতিদিন আপনার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ি। এই, আপনি কি আমাকে পাগল বানাতে চান? হ্যাঁ, আমি চাই তুমি আমাতেই পাগল হও। তোমার সব পাগলামিরা আমাতেই জুড়ে থাকুক। এখান থেকে এতটুকু আর অন্য কারো না হোক। রাত্রিপ্রিয়া হাসল, তার হাসির মধ্যে এক ধরনের প্রশান্তি। সায়ন চৌধুরী কিছুটা নিশ্চিত হয়ে নিঃশ্বাস ফেলল, আর একবার জিজ্ঞাসা করল, তোমার কি এখনো মন খারাপ? রাত্রিপ্রিয়া পূর্বের ন্যায় হাসি খুশি মুখে সায়ন চৌধুরীর কাঁধে মাথা এলিয়ে দিল, বলল, আপনি কাছে থাকলে কি আর মন খারাপের সুযোগ আছে? আপনার পাশে আসলেই আমার মন ভালো হয়ে যায়। আপনার শরীরের গন্ধেও আমি অদ্ভুত একটা শান্তি খুঁজে পাই। আপনি আমার সাথে থাকলে দুনিয়ায় কোনো মন খারাপ আমাকে ছুতেই পারে না। সায়ন চৌধুরী মুচকি হেসে গাড়ি স্টার্ট করলো। নিরিবিলি এক রাস্তায় গাড়ি চলছে। ওরা দুজনেই কিছুক্ষণ নীরবতায় কাটালো। গাড়ি সোজা পথে চলে যাচ্ছে, আর তাদের মাঝে নীরবতা এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল। কিছুক্ষণ পর রাত্রিপ্রিয়া বলল, এবার আমরা কোথায় যাব? আপাতত কোনো এক শপিং মলে। ওখানে কি? কলেজ ড্রেস পরুয়া কাউকে দেখলে আমার মনে মনে বউ বউ ফিলিংস আসে না। মনে হচ্ছে আমি কোনো ছাত্রী নিয়ে ঘুরছি।
ছাত্রীর সাথে তো আর ওসব হয় না। রাত্রিপিয়া একটু মুচকি হাসলো, কিন্তু এই নির্লজ্জ লোকটার সাথে আর কথা বাড়ালো না। দেখা গেল লোকটা মাঝ রাস্তায় পুনরায় গাড়ি থামিয়ে বলল, বউ, আমার না ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। এই লোকটার তো লজ্জা শরম নেই, আজ তো একটা নির্লজ্জ কি না। কিন্তু রাত্রিপিয়ার তো লজ্জা আছে, শেষে সব রিস্ক নিল না, চুপ হয়ে গেল। বইয়ের থেকে পাত্তা না পেয়ে সায়ন চৌধুরীর মুখটাও চুপসে গেল। দূর শহরে বড় এক শপিং মলে মাস্ক পরিহিত অবস্থায় পাশাপাশি হাঁটছে সায়ন চৌধুরী ও রাত্রিপিয়া। সায়ন চৌধুরী দুহাত ভর্তি ভারী শপিং ব্যাগ, রাত্রিপিয়া উৎফুল্ল হয়ে হাঁটছিল, মলের বিভিন্ন দোকান দেখছিল এবং মাঝে মাঝে সানামের সাথে আলোচনা করছিল। এমন সময় হঠাৎ এক ছেলে এসে রাত্রির পাশাপাশি হাঁটতে শুরু করলো। রাত্রিপিয়া কিছু বুঝে ওঠার আগেই পাশ থেকে তাকে ইচ্ছা করেই ছেলেটি ধাক্কা দিল। পরপর ওর দিকে তাকিয়ে বিশ্রীভাবে এক হাসি দিয়ে সিটি বাজাতে বাজাতে অন্যদিকে চলে গেল। রাত্রিপিয়া একটু চমকে উঠল, কিন্তু সায়ন চৌধুরী দ্রুত তার পাশে এসে দাঁড়িয়ে বলল, তুমি ঠিক আছো? রাত্রিপিয়া মাথা নেড়ে ভীত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। সায়ন চৌধুরী বকাটে ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। এই এই দাঁড়া। ছেলেটি ভাবলেশীনভাবে দাঁড়িয়ে গেল। ছেলেটির মধ্যে একটা নেতা নেতা ভাব রয়েছে, দেখেই মনে হচ্ছে সে এখানকার কোনো এক নেতা। অরহর মেয়েদের সাথে এরকমটাই করে সে। সায়ন চৌধুরী রক্ত মাথায় চড়ে বসল। সে নিজের হাতে ব্যাগগুলো ছুঁড়ে ফেলল। ছেলেটি কিছু বুঝে ওঠার আগেই সায়ন চৌধুরী ছুট্টে গিয়ে ওর শার্টের কলার চেপে ধরল। পরপর নাক বরাবর ঘুষি দিয়ে ক্রোধান্বিত কণ্ঠে শুধালো, এই এই, তুই ওকে ধাক্কা দিলি কেন? ছেলেটিও কম না, সে সায়ন চৌধুরীর শার্টে পাল্টা হাত রেখে বলল। তাতে তোর কি, কে তুই? সায়ন চৌধুরী বাঁকা হেসে ওর থেকে নিজের শার্ট ছাড়িয়ে নিল। আচমকা ছেলেটির শার্ট ধরে রাখা হাতটা মুচড়িয়ে বলল, তোর বাপ। বলেই নিজের মাস্কটা সরিয়ে ফেলল সায়ন চৌধুরী। অনাকাঙ্ক্ষিতভাবে উন্মুক্ত মুখে সায়ন চৌধুরীকে দেখে বখাটে ছেলেটি ঘাবড়ে গেল। ছেলেটির নাম রাফু, এখানকার এক ছাত্রলীগের নেতা। সে সায়ন চৌধুরীকে খুব ভালো করেই চেনে জানে। এই মুহূর্তে সায়ন চৌধুরীকে ভয়ঙ্কর লাগছে। শুকনো ঢোক গিলল রাফু, ভয়ার্ত মুখে বলল, ভাই ভাই আপনি এখানে? সরি ভাই, ভাই আমি বুঝতে পারিনি, হাঁটার সময় ভুলবশত ধাক্কা লেগে গেছে ভাই। সায়ন চৌধুরী গর্জে উঠল। সে ছেলেটিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। অগ্নি কণ্ঠে বলল, চুপ, মিথ্যা বলবি না, একদম মিথ্যা বলবি না। আমি নিজের চোখে দেখেছি তুই ইচ্ছে করে রাত্রিপ্রিয়াকে ধাক্কা দিয়েছিস। ছেলেটি এতে আরো ঘাবড়ে গেল। সে তাৎক্ষণিক সায়ন চৌধুরীর পা জড়িয়ে ধরে বলল, ভাই ভাই আমার ভুল হয়ে গেছে, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। সায়ন চৌধুরীর দয়া হলো না। এসে এলো পাথারি ছেলেটাকে মারতে শুরু করলো। মারতে মারতে আক্রোশ নিয়ে বলল, তোকে মাফ করব আমি। তুই তুই আমার কলিজায় হাত দিয়েছিস। তোর এই হাত আমি চিরদিনের জন্য অক্ষম করে দিব। বলেই ছেলেটির হাত পুনরায় মুচড়িয়ে দিল সায়ন চৌধুরী। ছেলেটি যন্ত্রণায় আহ বলে চিৎকার করে উঠল। তবু তার দিকে কেউ এগিয়ে আসলো না। আশেপাশে মানুষগুলো সায়ন চৌধুরীকে দেখে দূরে সরে গিয়েছে। তাদের এদিকে আসার সাহস হলো না, বরং তারা দূর থেকে রাফুর মার উপভোগ করছে। লোকগুলো মুখে এক ধরনের তৃপ্তি। খুব জ্বালিয়েছে তাদের এই রাফু। ক্ষমতার দাপটে নেতাগিরি করেছে সারাক্ষণ। এবার ভালোই হয়েছে, পাতি নেতা আসল নেতার হাতে পড়েছে। সায়ন চৌধুরী থামছেই না, সে উন্মাদের মতন একটার পর একটা আঘাত করে যাচ্ছে। রাফু নেতিয়ে পড়েছে, তাও নিজের রক্ষা করার চেষ্টা চালালো। ভাই আমাকে ছেড়ে দিন, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, ভাই আমাকে ক্ষমা করে দিন। তোকে ক্ষমা করবো? হ্যাঁ, তোকে ক্ষমা করব? তোর নামে আমি আগে থেকে কমপ্লেন পেয়েছি। আজ তোর অন্যায়ের পরিমাণ আরো বেড়ে গেছে। আমি তোকে ক্ষমা করতে পারি না। এখন তুই শুধু একটা কথাই ভাব, নিজের দায় মুক্তির জন্য কি করতে হবে। ভাই প্লিজ। রাফু কিছু বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিল সায়ন চৌধুরী। ছেলেটাকেও আচমকা ছেড়ে দিল। আকস্মিক ছাড়ার ফলে মুখ থুবড়ে নিচে পড়ল রাফু। সায়ন চৌধুরী তৎক্ষণিক তার সামনে গিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, উঠে দাঁড়া। রাফু তীব্র ব্যথা নিয়ে কোনো রকম উঠে দাঁড়ালো। সায়ন চৌধুরী রাত্রিপিয়াকে ইশারায় কাছে ডাকলো। রাত্রিপিয়া এতক্ষণ নির্বাক হয়ে দেখছিল সব। সায়ন চৌধুরী তাকে কাছে ডাকতেই এগিয়ে আসলো।
রাত্রিপ্রিয়া কাছে আসতেই সায়ন চৌধুরী বলল, জান, পায়ের জুতা খুলে ওর মুখে ছুঁড়ে মারো। রাত্রিপ্রিয়া সবাইকে অবাক করে দিয়ে রাফুর মুখে সত্যি সত্যি জুতোটা ছুঁড়ে মারল। খুব আনন্দে আর ঘৃণা নিয়েই নিজের কাজ করলো মেয়েটা, যা দেখে সায়ন চৌধুরী মুচকি হেসে শুধালো, গুড। এতগুলো মানুষের সামনে লজ্জায় অপমানে মাথা নুয়ে গেল রাফুর, তবু তার মুখে শব্দ নেই। এর মধ্যেই সায়ন চৌধুরী রাতকে দেখিয়ে পুনরায় রাফুকে দেখিয়ে বলল, ওর পা ধরে মাফ চা, কুইক। রাফু নিজেকে বাঁচাতে দ্রুত তাই করলো। এতগুলো লোকের সামনে একটা মেয়ের পা ধরতে দ্বিধা করলো না সে, তবু সায়ন চৌধুরীর হাত থেকে শেষ রক্ষা হলো না। তন্মধ্যে সায়ন চৌধুরী সাইমনকে ইনফর্ম করলো। সায়নের পুলিশ ফোর্স এসে রাফুকে ধরে নিয়ে গেল। ভিড় কিছুটা কমলো। সায়ন চৌধুরী সবার মধ্যে দিয়ে রাত্রিপ্রিয়ার হাত ধরে সামনে এগিয়ে গেল। সায়ন চৌধুরী এখন একদম স্বাভাবিক, যেন কোথাও কিচ্ছুটি হয়নি। রাত্রিপ্রিয়া আজ যেন নতুন এক সায়ন চৌধুরীকে চিনল। তার প্রতি লোকটার অগাধ সম্মান ভালোবাসা আজ আরও একবার প্রকাশ পেল। সত্যিই লোকটা তার জন্য বিশেষ। রাত্রিপ্রিয়া হাস্যোজ্জ্বল মুখে নিজেও শক্ত করে সায়ন চৌধুরীর হাতটি চেপে ধরল। প্রিয় পুরুষের পায়ের সাথে পা মিলাতে শুধালো, বিকেলে বান্ধবীদের সাথে কোচিংয়ে ক্লাসে বসে আড্ডা দিচ্ছিল পায়েল। এমন সময় সাইমন ভাইয়ের ফোন। পায়েল চমকালো কিছুটা। সচরাচর এই মানুষটা তাকে কল করে না। সেবার কক্সবাজার থেকে আসার পর তাদের সেভাবে কখনো কথা হয়নি। সাইমন ভাই তাকে বারবার এড়িয়ে চলেছেন। পায়েলও অজানা এক অভিমান নিয়ে আগ বাড়িয়ে কথা বলতে চায়নি। বলতে গেলে একদিনে তাদের মাঝে অদৃশ্য এক দূরত্ব সৃষ্টি হয়েছে। আজ হঠাৎ এই মানুষটা ফোন, ব্যাপার কি? পায়েল প্রথমবার কল পেয়েই ধরল না, কোনো উদ্বিগ্নতাও প্রকাশ করল না। সে ফোন রেখে দিল। কিন্তু সাইমন ভাই বারবার ফোন করেই যাচ্ছেন। এক পর্যায়ে বিরক্ত হয়ে ফোন ধরল পায়েল। বলল, কি হয়েছে সাইমন ভাই, বারবার কল করছেন যে? সাইমন চৌধুরী সেসব অগ্রাহ্য করে সরাসরি প্রশ্ন করল, কোথায় তুই? আমি কোচিংয়ে আসছি। কেন? নিচে আয়, আমি তোর কোচিং ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি। পায়েল কিছুটি প্রশ্ন করার আগেই সাইমন কল কেটে দিল। সাইমন ভাইয়ের ফোন পেয়ে দোনামোনা মন নিয়ে কোচিং ক্লাস থেকে নিচে নেমে আসে পায়েল। সাইমন ভাই কোচিং সেন্টার রোড ধরেই দাঁড়িয়ে। পায়েলকে দেখতে পেয়ে হাতের ইশারায় কাছে ডাকলেন। পায়েল উসখুস কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে সাইমন ভাই, কেন ডেকেছেন? সাইমন সরাসরি কিচ্ছুটি বলল না। একবার হাত ঘড়ি দেখে বলল, চল কোথাও গিয়ে বসি। কোথায়? কোনো ক্যাফে চল, যাই কফি খেতে খেতে কথা বলি। ভার্সিটির পাশাপাশি এক ক্যাফে সাইমন চৌধুরী মুখোমুখি বসে আছে পায়েল। এই ক্যাফেটা এখন পুরোপুরি ফাঁকা। মাঝে মধ্যে দুই একজন লোক আসা যাওয়া করছে। পায়েলের হাতে কফির মগ। মেয়েটা খুব আয়েশ করে কফিতে চুমুক দিচ্ছেন, যেন তার মধ্যে দুনিয়ার কোনো তাড়া নেই, খাওয়া ছাড়া কিচ্ছুটি করার নেই। কিন্তু তার সামনে উৎকীর্ণ অবস্থায় হাঁসফাঁস করছে সাইমন চৌধুরী। ছেলেটার কপালে বিন্দু বিন্দু ঘাম। ওর সামনে কফির মগটা অবহেলায় পড়ে আছে। লোকটা ছুঁয়েও দেখেনি। সচরাচর সাইমন চৌধুরীকে এরকম নাজেহাল অবস্থায় দেখা যায় না। লোকটার আজ হলো কি? এর মধ্যে পায়েল কিছুক্ষণ নীরবে খুঁটিয়ে খুঁটিয়ে সাইমন ভাইকে পর্যবেক্ষণ করে ভ্রু কুঁচকে ভাবতে লাগলো ওনার কি হলো। পরক্ষণেই ভাবনা থেকে বেরিয়ে আসলো মেয়েটা। আনমনে হাসলো, যেন সে সব কিছু জানে। সাইমন ভাইয়ের আজ এমনটাই হওয়ার কথা। হঠাৎ করে পায়েলকে হাসতে দেখে নড়ে চড়ে বসলো সাইমন চৌধুরী। সে কিছু বলতে চায়, কিন্তু নিজেকে ভীষণ নার্ভাস লাগছে। কিভাবে কি শুরু করবে, কি বলা উচিত। সাইমন সব কিছু তালগোল পাকিয়ে ফেলছে, আর এদিকে মেয়েটা হাসছে। সাইমন চৌধুরী কথা খুঁজে না পেয়ে পায়েলকে অহেতুক থমকে উঠল। বলল, তুই হাসলি কেন? সাইমন ভাই কথাটা এমনভাবে বলল যেন পায়েলের হাসা বারণ। হাসা মানেই দণ্ডনীয় কোনো অপরাধ। তাও পায়েল মেয়েটার ভাবভঙ্গি আগের ন্যায় সচল রইল। সে কফির মগে ফু দিতে দিতে বলল, এমনি। সাইমন চৌধুরী বিপরীতে কি বলবে কথা খুঁজে পেল না। পরপর নিজেকে ধাতস্থ করতে টেবিলে রাখা মিনারেল ওয়াটারের বোতল খালি করলো। এরপর সোজা তাকালো পায়েলের মুখের দিকে। অতঃপর গম্ভীর কণ্ঠে শুধালো, আমি কেন ডেকেছি তুই কিছু জিজ্ঞাসা করছিস না কেন?
ও তাই তো। হ্যাঁ সাইমন ভাই, আমায় কেন ডেকেছেন? পায়েল ভীষণ হিয়ালি করে বলল কথাখানা। সাইমন চৌধুরী ফোঁস করে শ্বাস ছাড়ল। পরক্ষণে এক নিঃশ্বাসে শক্ত কণ্ঠে বলে উঠল, শোন পায়েল, আমি তোকে ভালোবাসি। পায়েল সবেমাত্র আরেক চুমুক কফি মুখে নিয়েছিল। সাইমন ভাইয়ের এহেন কথা শুনে তার ভীষণ পেল, শরীর কেঁপে উঠল। তবু মেয়েটা নিজেকে যথাযথ শক্ত রাখল। মুখের কফিটুকু খুব সূক্ষ্মভাবে গিলে ফেলল। কোনো পত্রিকা ছাড়া ঠাই বসে রইল, মুখে কিচ্ছুটি বলল না। সাইমন চৌধুরী স্বাভাবিক রকমের পায়েলকে দেখে হতাশ হলেন। সে ভেবেছিল পায়েল চমকে উঠে হয়তো অবিশ্বাস্যভাবে তার দিকে তাকাবে, বলবে, হোয়াট? আপনি কি বললেন সাইমন ভাই? আপনি কি বললেন আবার বলুন। কিন্তু বাস্তবে মেয়েটির কোনো প্রতিক্রিয়া না দেখেই সাইমন হতাশ হয়ে পড়ল। পায়েলের ঠোঁটের এক ধরনের ঠান্ডা ও নির্লিপ্ত হাসি খেলা করছিল, যে সাইমনের আবেগকে আরও গম্ভীরভাবে আঘাত করছিল। সাইমন প্রশ্ন করল এক ধরনের উদ্বেগের সাথে, পায়েল, শুনিসনি আমি কি বললাম? তুই কিছু বলছিস না যে? পায়েল শান্ত ভঙ্গিতে কফি কাপটি হাত থেকে টেবিলের উপর রাখলো এবং সাইমনের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে এভাবে ধমকাচ্ছেন কেন সাইমন ভাই? এভাবে ধমকিয়ে ধমকিয়ে কেউ কাউকে প্রপোজ করে? মেয়েদের প্রপোজ করতে হয় মধুর সুরে। এই যেমন ধরুন, জান পাখি শোনো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি ছাড়া আমি অসহায়, দুনিয়ার সব আধার, কিন্তু আপনি তো হার্টলেস, নিম পাতা একটা, মুখে মধুটুকুও কিছু নেই। এভাবে ধমকাধমকি করে প্রপোজ করলে আমি কেন দুনিয়ার কোনো মেয়েই শুনবে না? আপনার কপালে বউটাও কিচ্ছুটি নেই সালমান ভাই, হিটার্সার বাদ দেন। দেখ পায়েল, আমি তোর সাথে কোনো রিহার্সাল করছি না। আমি ওসব ইনিয়ে বিনিয়ে কথা বলতেও পারি না। আমার সোজা সাপটা কথা, আমি তোকে ভালোবাসি। তুই শুনছিস? সাইমন চৌধুরী গম্ভীর কণ্ঠে ভালোবাসি শব্দটি বুকে ধাক্কা লাগলো পায়েল মেয়েটির। সে সঙ্গে সঙ্গে কিছুটি বলতে পারল না। কিয়ৎক্ষণ পর রয়ে সয়ে চোখ মুখ শক্ত করে বলল, আপনার কপালে বউটাও কিচ্ছুটি নেই সাইমন ভাই, এইসব রিহার্সাল বাদ দিন। এইসব কী ধরনের মস্ত করা সাইমন ভাই? আপনি সেদিন না বললেন আপনি একজনকে ভালোবাসেন? কি এক শ্যামময়ী না শ্যাম সুন্দরী? এখন তাকে রেখে আবার আমাকে বলছেন ভালোবাসি। সে সাইমন ভাই, আপনার তো দেখছি চরিত্রের সমস্যা। আপনি তো একটা আস্ত প্লে বয়, আর আপনি কিনা আমাকে কত ভালো মা। পায়েলকে থামিয়ে দিল সাইমন চৌধুরী। দাঁতে দাঁত চেপে কটমট কণ্ঠে বলে উঠল, একদম থাপিয়ে গাল লাল করে দিব। বেয়াদব, ওই মেয়েটাই তুই, গাধা একটা। এসব তোর মোটা মাথায় ঢুকবে না। আমার চরিত্রের সমস্যা, তাই না? দাঁড়া, তবে আজ বিয়ের আগেই বাসরের কাজটা সেরে ফেলি। শেষ কথাটা বলেই উঠে দাঁড়ালো সাইমন চৌধুরী। পায়েলের দিকে তাকিয়ে দুষ্টু হাসি দিল। এক পা করে এগোতে লাগলো। পায়েল ফাঁকা ঢোক গিলল। ততস্ত্র চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওখান থেকে সরে গেল কিছুটা, পরপর বলল, সরি সাইমন ভাই, সরি, আমি আপনার সঙ্গে মজা করছিলাম। ওকে ওকে, বস। যা, আজ তোকে মাফ করে দিলাম। ট্রাস্ট মি, আমি তোকে কিছু করব না। আমার আবার মন বড়। কেউ আমাকে শাড়ি বললে আমার মন গলে যায়। এনিওয়ে, আমার উত্তরটা। সাইমন পুনরায় চেয়ারে বসতে বসতে কথাটি বলল। পায়েলকেও ইশারায় বসতে বলল। পায়েল বসলো না, বরং নিজের হ্যান্ডব্যাগটা টেবিল থেকে কাঁধে তুলে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিল। যা দেখে সাইমন চৌধুরীর ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। তারপর গম্ভীর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? আমার উত্তরটা। পায়েল অন্যদিকে মুখ করে মৃদু কণ্ঠে বলল, সরি সাইমন ভাই, যে ভালোবাসার জন্য আজ আমার ছোট বোনটা দেশ সারা, জেনে বুঝে একই ফুলের পুনরাবৃত্তি আমি ঘটাতে পারবো না। আমাকে দিয়েও যদি এমন কিছু হয়, আমার আপু এবার হয়তো মরেই যাবে। সাইমনের মনে হলো যে তার প্রস্তাব হয়তো ঠিক সময়ে দেয়া হয়নি, অথবা পায়েল তার অনুভূতিগুলো ঠিকভাবে উপলব্ধি করতে পারছে না।
সাইমনের বুকটা ধক করে উঠল। মুহূর্তেই অজানা এক সংখ্যা অদ্ভুত এক অসুখ গ্রাস করলো তার বক্ষস্থল। নিজের এতদিনের তিলে তিলে গড়া ভালোবাসা যেন আজ অদৃশ্য ঝড়ের সামনে দাঁড়িয়ে। পায়েল যে কষ্টের কথা বলছে তার মধ্যে সাইমন অনুভব করলো যেন তার নিজের অন্তর্ধানের প্রতিছবি দেখতে পাচ্ছে। এটাই কি সত্যি যে তাদের সম্পর্কের ভবিষ্যৎ একটি অব্যক্ত সংকটে দিকে এগোচ্ছে? সাইমন অস্বস্তিতে বুক চেপে ধরল। কিছু বলার আগেই পায়েল তাকে অগ্রাহ্য করে বেরিয়ে গেল। মেয়েটা এত পাষাণ, ও সবার কথা ভাবলো, তার কথা কেন একটিবার ভাবলো না? তার ভালোবাসা কি এতটাই ঠুনকো? সাইমনের এতক্ষণে চাপা কষ্ট ক্রোধে পরিণত হলো। সাইমন চৌধুরী হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে তৎক্ষণিক চট করে বসা থেকে উঠে দাঁড়ালো। সামনে থাকা টেবিলে সশব্দে লাথি দিয়ে বলল, তোকে হারিয়ে আমি দেবদাস হয়ে থাকতে পারবো না। আমি দেবদাস হতে পারবো না। তোকে আমি মেরেই ফেলবো পায়েল, মেরেই ফেলবো। আজ মেরেই দিব তোকে। তুই সাইমন চৌধুরীকে রিজেক্ট করলি। শত শত মেয়ে সাইমন চৌধুরীর একটু সান্নিধ্য পেতে মরিয়া। তার এক কথায় ওরা নিজেদের বিলিয়ে দিতেও প্রস্তুত। তবুও সেসব আমি পায়ের কাছে ফেলে রেখেছি। সব কিছুর বিনিময়ে আমি কেবল তোকেই ভালোবেসেছি। এই, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি কি ফেললা কোনো? সাইমন দৌড়ে পায়েলের পিছু পিছু ছুটল। বলল, এই পায়েল, এই দাঁড়া বলছি। পায়েল দাঁড়িয়ে গেল। সাইমন ভাইয়ের বজ্র কণ্ঠ শুনে তার রুহু অবধি কেঁপে উঠল। এর মধ্যে সাইমন চৌধুরী খপ করে পায়েলের এক হাত খামচে ধরল, মুখোমুখি দাঁড়ালো। পায়েল ফাঁকা ঢোক গিলল। তার হাতে যন্ত্রণা অনুভব হলো। পায়েল ভয়ে ভয়ে একবার তাকালো লোকটার দিকে। সাইমন ভাইয়ের চোখ মুখ লাল হয়ে আছে, শরীরে মৃদু মৃদু কাঁপছে। পায়েল কি করবে বুঝে উঠতে পারছে না। সে চোখ সরিয়ে নতজানু হয়ে দাঁড়ালো। এই মানুষটাকে কখনো এতটা রেগে যেতে দেখেনি ও। এই মানুষটার এই রূপের সাথে মোটেও পরিচিত নয় পায়েল। কি ভয়ঙ্কর লাগছে তাকে। পায়েল ব্যথা ও ভয় মিশ্রিত অনুভূতি নিয়ে কেঁদেই ফেলল। বলল, আমার হাতটা ছাড়ুন সাইমন ভাই, খুব ব্যথা লাগছে। সাইমন চৌধুরী হাতটা ছাড়লই না, বরং পৈশাচিক হাসি দিয়ে মেয়েটার নরম হাতটা মুচড়ে দিল। অদ্ভুত রকমের হাসি দিয়ে বলল,